ইস্টার্ন ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে 25 মিলিয়ন মার্কিন ডলার আর মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগটি তদন্ত চেয়ে আমরা রিট পিটিশনটি দায়ের করি। এর প্রেক্ষাপটটা শুরু হয়েছে, আপনারা জানবেন যে বিগত সরকারের আমলে ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। তার বিরুদ্ধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা একটি তদন্ত করছিল তার যুক্তরাজ্যে যে তার সম্পদ আছে এই বিষয়ে তদন্ত চলাকালীন সময়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শওকত আলী চৌধুরী জনাব শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে 25 মিলিয়ন মার্কিন ডলারের একটি আনডিসক্লোজড ফান্ড তারা যুক্তরাজ্যে একটি ব্যাংক অ্যাকাউন্টে পান। পরবর্তীতে ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ সরকারের বিএফআইইউ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদেরকে এই বিষয়টি অবহিত করে এবং বলেছিল, ন্যাশনাল ক্রাইম এজেন্সি বলেছিল যে আমরা 4 সপ্তাহ এই অর্থটিকে 25 মিলিয়ন ডলার এটিকে আমরা যুক্তরাজ্যে হোল্ড করে রাখছি, যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা করা হয় তখনই আমরা এটা রিপ্যাট্রিয়েশনের জন্য ব্যবস্থা নিব। পরবর্তীতে বিএফআইইউ থেকে এই বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে কোনো যোগাযোগ করা হয়নি বা বাংলাদেশ সরকার কোনো আইনি ব্যবস্থা নেয়নি। এর প্রেক্ষিতে যেটি হয়, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা ওই 25 মিলিয়ন ডলার এটি তারা রিলিজ করে দেয় এবং পরবর্তীতে যিনি অভিযুক্ত ব্যক্তি শওকত আলী চৌধুরী তিনি টাকাটি পাচার করে এটি দুবাইয়ে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন। এই বিষয়টি সম্পর্কে বাংলাদেশের বিএফআইইউ অবগত ছিল এবং জাতীয় রাজস্ব বোর্ড পরবর্তীতে অবগত হয়। জাতীয় রাজস্ব বোর্ড যখন এই ওভারসিজ অ্যাসেট, আপনারা জানবেন যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে কারো যদি দেশের বাইরে কোনো সম্পদ থাকে এটি ঘোষণা দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে। ফুডেলা একটি নাবিল পণ্য। কিন্তু এই যে 25 মিলিয়ন ডলার যেটি তিনি যুক্তরাজ্যে রক্ষিত করেছিলেন শওকত আলী চৌধুরী, তিনি তার যে ট্যাক্স রিটার্ন এই ট্যাক্স রিটার্নে এইটি ঘোষণা করেননি এবং পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডও একটি অ্যাসেসমেন্ট করে তাকে ফাইন এবং পেনাল্টি ইম্পোজ করে। এর প্রেক্ষিতে আমরা রিট দায়ের করেছিলাম। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনাব রেজানুল সাঈদ তিনি দুদক এবং বিএফআইইউতে দুটি দরখাস্ত করেছিলেন যে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে এই যে 25 মিলিয়ন ডলার যেটি তিনি মানি লন্ডারিং করে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করলেন, যুক্তরাজ্য থেকে দুবাইতে স্থানান্তর করলেন, এই বিষয়টি নিয়ে দ্রুত অনুসন্ধান করার জন্য। এবং আপনারা জানেন যে আজকে শুধু বিএফআইইউ তাদের নিষ্ক্রিয়তার কারণে এই 25 মিলিয়ন ডলার যেটি আমরা বাংলাদেশে উদ্ধার করে আনতে পারতাম, কারণ যে বিষয়টি হচ্ছে লন্ডার্ড মানি, একটি অর্থ যখন পাচার হয়ে যায় এটি কিন্তু দুই দেশের মধ্যে যদি ইন্টারনাল এগ্রিমেন্ট না থাকে টাকা অর্থ পাচার ফিরিয়ে আনা কিন্তু আসলে আইনগতভাবে খুবই কষ্টসাধ্য বিষয়। এই জন্য যেহেতু বাংলাদেশ সরকারকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা এই সুযোগটি নিতে ব্যর্থ হওয়ায় বিএফআইইউর যারা কর্মকর্তা যারা এই অবহেলার সাথে জড়িত এবং যারা সঠিক সময়ে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে বাংলাদেশের এই অর্থটি বাইরের দেশে রয়ে গেল, তাদের বিরুদ্ধে আমরা একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং চেয়েছি। পরবর্তীতে হাইকোর্টে আজকে শুনানি হয়েছে। আমার সাথে ছিলেন আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী এবং সিনিয়র অ্যাডভোকেট মামুন মাহবুব। আমরা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে কর্মকর্তারা যাদের ব্যর্থতার কারণে আজকে টাকাটি বাংলাদেশে ফেরত আনা গেল না, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। এবং যিনি পিটিশনার রেজানুল সাঈদ অ্যাডভোকেট তার যে দুদকে যে আবেদনটি করেছিলেন এই আবেদনটি 30 দিনের মধ্যে দুদককে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। মানে স্পেসিফিক না, দেখেন যিনি পিটিশনার তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রেজওয়ানুল সাঈদ, তিনি বাংলাদেশের রুল অফ ল, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, দেখেন আমাদের আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশে দুর্নীতি যে পর্যায়ে চলে গিয়েছিল, মানি লন্ডারিং যে পর্যায়ে চলে গিয়েছিল, এই বিষয়গুলো যদি আমরা এখন আদালতের মধ্যে দৃষ্টিতে না আনি তাহলে বিষয়গুলো হবে কি, যারা এই দুর্নীতি মানি লন্ডারিংয়ের সাথে জড়িত তারা এক ধরনের পার্ডন পেয়ে যাবে এবং এই বিষয়গুলো আদালতের সামনে আসাতে আমাদের দেখেন এই টাকাটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে, এই যে পাচার হলো এই পাচারটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করেছে। কাজেই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশের অর্থনীতি রক্ষা, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা কিন্তু দায়িত্ব রয়েছে, বিকজ লয়ার্স আর দ্য অফিসার্স অফ দি কোর্ট। সেই হিসেবে তিনি রিট পিটিশনটি দায়ের করেছেন। এটি বিভিন্ন পত্রিকায় এসেছে, আমাদের যে সোর্স অফ ইনফরমেশন এটি বিভিন্ন পত্রিকায়, দৈনিক পত্রিকায়, জাতীয় পত্রিকায় এসেছে যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্তরাজ্যের তারা বিএফআইইউকে 4 সপ্তাহ সময় দিয়েছিল যে এই বিষয়ে তারা কোনো ফ্রিজিং আদেশ বা রেস্ট্রেইন্ট অর্ডার চায় কিনা।
এইটা এটা এটা বিগত জুন জুলাইয়ের দিকে, এই বছরের জুন জুলাইয়ের দিকে, এই বছর জুন জুলাইয়ের দিকে 4 সপ্তাহের জন্য তারা টাকাটা হেল্ড আপ করে রেখেছিল, যে এর মধ্যে যদি বাংলাদেশ সরকার তাদেরকে কিছু না জানায় তাহলে টাকাটা তারা আর এটা নিয়ে আগাবে না। এবং যিনি অভিযুক্ত ব্যক্তি তাকে জিজ্ঞেস করা হয়েছিল ন্যাশনাল ক্রাইম এজেন্সি থেকে যে আপনার এটা সোর্স কোথায়, তিনি সন্তোষমূলক জবাব দিতে পারেননি ন্যাশনাল ক্রাইম এজেন্সি। $1 মিলিয়ন যে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর হলো, এই বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করবে এবং এই যে বিএফআইউর যারা কর্মকর্তা ছিলেন দায়িত্বে, তাদের শুধুমাত্র অবহেলার কারণে আজকে দেশের এই টাকাটি আমরা রিপ্যাট্রিয়েশন করতে পারলাম না। কাজেই দেখেন যে বিএফআইউর কিন্তু আইনে, দুর্নীতি প্রতিরোধ আইনে বিএফআইউকে ক্ষমতা দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে বিএফআইউর গঠন, বিএফআইউর ক্ষমতা সব কিছু উল্লেখ করা আছে। এখন বিএফআইউ যদি যারা তাদেরকে রিপোর্ট করছে, ন্যাশনাল ক্রাইম এজেন্সি রিপোর্ট থাকা সত্ত্বেও বিএফআইউ যদি আইনগত ব্যবস্থা না গ্রহণ করে, এটা তাদের আইনগত যে যথাযথ দায়িত্ব এটা পালন করছে না। এই জন্য আমরাও চাচ্ছি তারা জবাবদিহিতার মধ্যে আসুক বিএফআইউ। থ্যাংক ইউ।